আসসালামু আলাইকুম। নাফিসা তাবাসসুম স্বাগত জানাচ্ছি এনটিভি সকালের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। প্রথমবারের মতো আকার কমিয়ে সোমবার 2025-26 অর্থ বছরের জন্য 7,90,000 কোটি টাকার বাজেট পেশ করলেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। 2,26,000 কোটি টাকা ঘাটতির এই বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্য 5,64,000 কোটি, যাতে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে ব্যয় ধরা হয়েছে 2,30,000 কোটি টাকা। স্বাধীন বাংলাদেশের 55তম বাজেটের নজিরবিহীন আয় ব্যয়ের পরিসংখ্যান সহ নানা দিক তুলে ধরছেন সেলিম মালিক। দেশবাসী, আসসালামু আলাইকুম। জুলাই আন্দোলনে বদলে যাওয়া বাংলাদেশের নতুন বাস্তবতায় জাতীয় সংসদের বাইরে বিটিভির স্টুডিও থেকে 2025-26 অর্থ বছরের বাজেট পেশ করেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। শ্রদ্ধায় স্মরণ করছি গত বছরের জুলাই আগস্ট মাসের বিপ্লবের অকুতোভয় শহীদগণ। বৈশ্বিক ও অভ্যন্তরীণ নানা সংকটে স্বস্তির জায়গা নেই বাংলাদেশের অর্থনীতি। এমন বাস্তবতায় ইতিহাসের প্রথমবারের মতো সংকোচনমূলক বাজেট দিল অন্তর্বর্তী সরকার। 7,000 কোটি টাকা কমিয়ে অর্থ উপদেষ্টা পেশ করলেন 7,90,000 কোটি টাকার বাজেট। বাজেটের 2,45,000 কোটি টাকা ব্যয় করা হবে উন্নয়ন খাতে, আর বাকি 5,60,000 কোটি টাকা খরচ হবে সরকারি কর্মচারীদের বেতন ভাতা, ঋণ পরিশোধ সহ নানা উন্নয়ন খাতে। বিগত সরকারের সময় লাগামহীন দুর্নীতি ও বাজেটের উন্নয়ন বরাদ্দের 2,30,000 কোটি টাকা খরচ করা হবে এডিবির আওতায় রাস্তাঘাট ও নানা অবকাঠামো নির্মাণে, আর বাকিটা সরকারি বিশেষ প্রকল্প, কাজের বিনিময়ে খাদ্যের মতো কর্মসূচিগুলোর জন্য। আগামী 3 বছরে আরো 15টি শিল্প অনুন্নয়ন বরাদ্দের মধ্যে সরকারি কর্মচারীদের বেতন ভাতার পাশাপাশি নানা খাতে ভর্তুকি ও সামাজিক নিরাপত্তায় ব্যয় করা হবে 3,76,783 কোটি টাকা। এছাড়া দেশের ব্যাংকগুলো থেকে আগের নেওয়া ঋণের সুদ পরিশোধ করা হবে 1 লাখ কোটি টাকা, আর বিদেশি ঋণের সুদ পরিশোধে খরচ করা হবে আরও 22,000 কোটি টাকা। ইন্টিগ্রেটেড পাওয়ার সেক্টর মাস্টার প্ল্যান তৈরি করা হয়েছে। বাজেটের এমন সুবিশাল খরচের বিপরীতে রাজস্ব আয়ের লক্ষ্য ধরা হয়েছে 5,64,000 কোটি টাকা। এর মধ্যে এনবিআর তার কর কাঠামো থেকে রাজস্ব যোগান দেবে 4,99,000 কোটি। এছাড়া এনবিআর বহির্ভূত কর থেকে আসবে 19,000 কোটি টাকা। এত টাকা আয়ের পরও বাজেট ঘাটতি থাকবে 2,21,000 কোটি। অনুদান না পেলে ঘাটতি দাঁড়াবে 2,26,000 কোটি টাকায়। আর বিশাল এই ঘাটতি পূরণে দেশীয় ব্যাংকগুলো থেকে ঋণ নেওয়া হবে 1,04,000 কোটি টাকা। সঞ্চয়পত্র বিক্রি ও অন্যান্য খাত থেকে আসবে 21,000 কোটি টাকা। এছাড়া বৈদেশিক ব্যাংকগুলো থেকে 1,35,000 কোটি টাকা ঋণ নেওয়ার লক্ষ্য নির্ধারণ করেছেন অর্থ উপদেষ্টা। কৃষি উৎপাদনকে উৎসাহিত করালে কোনো স্বাভাবিক ব্যক্তির কৃষি হইতে আয় অনধিক 5 লক্ষ টাকা পর্যন্ত করমুক্ত রাখা হয়েছে। অন্তর্বর্তী সরকারের 10 মাসেও অর্থনীতিতে পুরোপুরি স্বস্তি ফেরেনি, তাই কমানো হচ্ছে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রাও। 1.25% কমিয়ে লক্ষ্য নির্ধারণ করা হয়েছে 5.5%। আর বাজারে নিত্যপণ্যের দাম কমানোর ব্যাপারে বাজেটের নেই নতুন উদ্যোগ। মূল্যস্ফীতির লক্ষ্য আগের সেই 6.5%। মূল্যস্ফীতির সাথে এই লড়াইয়ের ফলে আমাদের জিডিপি প্রবৃদ্ধির অন্যান্য বছরের তুলনায় কিছুটা কম হতে পারে। খরচ কমিয়ে নজিরবিহীন চমক দেখানো এই বাজেটকে সাধারণ মানুষকে স্বস্তি দেবে? ঋণ করে ঘাটতি মেটানো আর রাজস্ব আর সীমাহীন চাপ তো সে কথা বলে না। অন্তর্বর্তী সরকারের বাজেট কেবল একটি হিসাবের অঙ্ক নয়, বরং নিরীক্ষার এক বড় পরীক্ষাও। আর এই পরীক্ষায় কতটা সাহস দেখাতে পারবেন অর্থ উপদেষ্টা, সেটাই সবচেয়ে বড় প্রশ্ন। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা। নিত্য প্রয়োজনীয় পণ্যের উপর শুল্ক বাড়ানোর পরিকল্পনা রয়েছে, যা সরাসরি ভোক্তা পর্যায়ে প্রভাব ফেলবে। ফলে দাম বাড়তে পারে মোবাইল, ফ্রিজ সহ ইলেকট্রনিক পণ্য, প্লাস্টিক পণ্য, নির্মাণ সামগ্রীর বেশ কিছু পণ্যের। আবার শুল্ক ছাড় দেওয়ায় দাম কমতে পারে এলএনজি, জ্বালানি তেল, লবণ, বিদেশ জুস, ক্যান্সারের ওষুধ সহ কিছু পণ্যের। রিপোর্ট করছেন রকুনউদ্দিন। এবারের বাজেটের মূল লক্ষ্য রাজস্ব আদায় বাড়িয়ে ঘাটতি কমানো এবং আইএমএফের শর্ত পূরণ করা। প্রস্তাবিত বাজেটে কর বাড়ানোর একগুচ্ছ প্রস্তাব এবং ভ্যাট অব্যাহতি সুবিধা প্রত্যাহারের কারণে দেশের সাধারণ জনগণ ও ব্যবসায়ী মহলের ওপর চাপ বাড়বে। প্রস্তাবিত বাজেটে রেফ্রিজারেটর, রাইস কুকার, ওয়াশিং মেশিন, ব্লেন্ডার, ইলেকট্রনিক কেটলি ও আয়রন সহ বিভিন্ন গৃহস্থালী পণ্যের ধাপে ধাপে ভ্যাট বাড়ানোর প্রস্তাব করা হয়েছে, যা 2027 সাল পর্যন্ত 5%, 2029 পর্যন্ত 7.5% আর 2030 সাল পর্যন্ত 10%।
ঘরের চারপাশ আলোকিত করতে চাইলে এবার গুনতে হবে অতিরিক্ত অর্থ, কারণ এলইডি বাতি তৈরির উপকরণে 10% বাড়তি কাস্টম শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছে। প্লাস্টিকের তৈরি টেবিলওয়্যার, কিচেনওয়্যার, হাইজেনিক সামগ্রী এবং টয়লেট সামগ্রীর ভ্যাট 7.5% থেকে বাড়িয়ে 15% করা হচ্ছে, ফলে দাম বাড়বে। শিশুর হাতে একটি খেলনা তুলে দেবার আগেও পকেট থেকে যাবে অতিরিক্ত অর্থ, কারণ খেলনা আমদানিতে প্রতি কেজিতে $0.50 কর বাড়ানো হয়েছে। নারীদের সৌন্দর্য বর্ধনে ব্যবহৃত লিপস্টিক, লিপ লাইনার, আইলাইনার, ফেস ওয়াশ, মেকআপের সরঞ্জাম আমদানির ন্যূনতম মূল্য বিভিন্ন হারে বাড়ানো হচ্ছে, ফলে এসব পণ্যের দাম বাড়বে। মশা, মাছি, তেলাপোকার যন্ত্রণায় নাকাল মানুষকে এবার কীটনাশকের জন্য বাড়তি খরচ করতে হবে। এসব পণ্য আমদানিতে কাস্টম শুল্ক 15% পর্যন্ত বাড়ানোর প্রস্তাব করেছেন অর্থ উপদেষ্টা। বড় ধাক্কা আসতে পারে নির্মাণ খাতে। প্রস্তাবিত বাজেটে সিমেন্ট তৈরির মূল কাঁচামাল ক্লিংকারের বাজার মূল্যের ওপর 15 থেকে 25% হারে কাস্টম শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছে। রড, বার ও অ্যাঙ্গেল তৈরির কাঁচামালের ওপর অতিরিক্ত শুল্ক বসানো হচ্ছে। একইভাবে স্ক্রু, নাট ও বল্টুর করভার প্রায় 3 গুণ বেড়ে 37% থেকে করা হচ্ছে 89.32%। টাইলস ও নির্মাণ কাজে ব্যবহৃত মার্বেল ও গ্রানাইট বোল্ডারে সম্পূরক শুল্ক 20% থেকে বাড়িয়ে 45% করা হচ্ছে। এতে এসব পণ্যের মোট করভার 89.32% থেকে বেড়ে দাঁড়াবে 127.72%। হালের পরিবহন ব্যাটারি চালিত রিকশার দামও বাড়তে পারে, কারণ এই রিকশায় ব্যবহৃত 1200 ওয়াট ডিসি মোটরের কাস্টম শুল্ক 1% থেকে বাড়িয়ে 15% করা হচ্ছে। স্থাপনা ভাড়া ও কনভেনশন হলের ওপর উঠছে কর 5% থেকে বাড়িয়ে 10% করা হচ্ছে, ফলে সভা, সেমিনার ও বিয়ে শাদী আয়োজনে ব্যয় বাড়বে। বাজেটে দেশীয় শিল্পকে দেয়া বহুদিনের ভ্যাট অব্যাহতি সুবিধা বাতিল করারও প্রস্তাব করা হয়েছে। এর ফলে বাড়বে ইলেকট্রনিক্স, গৃহস্থালী পণ্য, প্লাস্টিক, মোবাইল ফোন ও টেক্সটাইল খাতের উৎপাদন খরচ। বিশেষ করে টেক্সটাইল শিল্পে প্রতি কেজি কটন ও ম্যানমেড সুতা উৎপাদনে নির্দিষ্ট কর 3 টাকা থেকে বাড়িয়ে 5 টাকা করা হচ্ছে, ফলে পার্শ্ববর্তী দেশের সাথে প্রতিযোগিতায় পিছিয়ে পড়ার শঙ্কা আছে। জনস্বাস্থ্য বিবেচনায় সিগারেট, বিড়ি ও জর্দার ওপর অগ্রিম কর 3% থেকে বাড়িয়ে 5% করা হচ্ছে। বাণিজ্যিকভাবে আমদানি করা সিগারেট পেপারের ওপর সম্পূরক শুল্ক দ্বিগুণ করে 150 থেকে 300% করা হচ্ছে, ফলে তামাক পণ্যের দাম আরও বাড়বে। আর এবারের বাজেটে অন্তত 622 রকমের পণ্যের উপর থেকে সম্পূরক শুল্ক তুলে নেওয়া বা আমদানি শুল্ক ও ভ্যাট কমানোর প্রস্তাবের ফলে এসব পণ্যের দাম কমতে পারে। এবার সেই তালিকায় চোখ দেয়া যাক। এলএনজি আমদানিতে বিদ্যমান 15% মূল্য সংযোজন করে ছাড় দেয়া হবে, ফলে এলএনজির দাম কিছুটা কমতে পারে। ক্রুড অয়েল বা অপরিশোধিত জ্বালানি তেলের ওপর শুল্ক 5% থেকে কমিয়ে 1% করা হতে পারে এবং অন্যান্য জ্বালানি আমদানিতে শুল্ক 10% থেকে কমিয়ে 3% করা হতে পারে। এতে জ্বালানি তেলের দামও কিছুটা কমবে। চাল, ডাল, চিনি, পেঁয়াজ, ভোজ্য তেল সহ নিত্য পণ্যের আমদানিতে উৎসে কর কমানোর প্রস্তাব করেছেন অর্থ উপদেষ্টা, ফলে এসব পণ্যের দাম কিছুটা কমতে পারে। প্রস্তাবিত বাজেটে সরবরাহ পর্যায়ে আইসক্রিমের সম্পূরক শুল্ক 10% থেকে কমিয়ে 5% করা হচ্ছে। এ কারণে বাজারে আইসক্রিমের দাম কমতে পারে। যানজট কমাতে 16 থেকে 40 আসন বিশিষ্ট বাস আমদানিতে শুল্ক 10% থেকে কমিয়ে 5% করা হচ্ছে। এছাড়া মাইক্রোবাসের সম্পূরক শুল্ক 20% থেকে কমিয়ে 10% করা হচ্ছে। এতে বাস ও মাইক্রোবাসের দাম কমতে পারে। সংবাদপত্রে ব্যবহৃত নিউজ প্রিন্ট আমদানিতে কাস্টম শুল্ক 5 থেকে কমিয়ে 3% করার প্রস্তাব থাকায় কাগজের দাম কিছুটা কমবে। মাটির ও পাতার তৈরি তৈজসপত্রের ওপর থাকা 15% ভ্যাট অব্যাহতি দেওয়ার প্রস্তাব থাকায় এসব পণ্যের দাম কমবে। ঔষধের কাঁচামাল ও চিকিৎসা সরঞ্জামের ওপর শুল্ক কমানোর প্রস্তাব আছে বাজেটে। বিশেষ করে ক্যান্সার, কিডনি ও রক্তনালী রোগের ওষুধ প্রস্তুতকারকদের জন্য অতিরিক্ত 79টি পণ্য শুল্কমুক্ত করা হতে পারে, ফলে কিছু ঔষধের দাম কমতে পারে। জুস আমদানির ওপর সম্পূরক শুল্ক 150% থেকে কমিয়ে 100% করার প্রস্তাব করেছেন অর্থ উপদেষ্টা, ফলে বিদেশি জুস মিলতে পারে তুলনামূলক কম দামে। খেলনা ও ক্রিকেট ব্যাট উৎপাদনে ব্যবহৃত কাঁচামালের ক্ষেত্রেও শুল্ক কমানোর প্রস্তাবের ফলে দাম কমবে। দেশে তৈরি সফটওয়্যারের রপ্তানি বাড়াতে প্রয়োজনীয় উপকরণ, অপারেটিং সিস্টেম, ডাটাবেজ ও সিকিউরিটি সফটওয়্যারের আমদানি শুল্ক 10% থেকে কমিয়ে 5% করার প্রস্তাব করা হয়েছে, ফলে দাম কমতে পারে এসব পণ্যেরও। রোকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। 2025-26 অর্থ বছরের বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপির জন্য বরাদ্দ দেওয়া হয়েছে 2,30,000 কোটি টাকা, যা চলতি অর্থ বছরের এডিপি থেকে প্রায় 25,000 কোটি টাকা কম।
খাতভিত্তিক বরাদ্দের মধ্যে অগ্রাধিকার ভিত্তিতে চলতি অর্থবছরের চেয়ে নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বরাদ্দ বাড়ছে শিক্ষা, স্বাস্থ্য ও কৃষিতে। আর বরাদ্দ কমানো হয়েছে জ্বালানি ও বিদ্যুৎ এবং পরিবহন ও যোগাযোগ খাতে। এছাড়া সামাজিক নিরাপত্তা খাতের আওতায় বাড়ছে উপকারভোগীর সংখ্যা এবং ভাতার পরিমাণও। সার্বিকভাবে বাজেটে কোন খাত কতটা গুরুত্ব পেল তা তুলে ধরেছেন আরাফাত ইসলাম। ক্যাশলেস সোসাইটি 2025-26 অর্থবছরের জন্য 7,90,000 কোটি টাকার বাজেট পেশ করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। এবারের প্রস্তাবিত বাজেটে বেশ কয়েকটি খাতে গুরুত্ব বিবেচনায় চলতি অর্থবছরের চেয়ে বরাদ্দ কিছুটা বাড়ানোর প্রস্তাব করা হয়েছে এবং অনেক খাতে কমানো হয়েছে। এবার শিক্ষা খাতে বরাদ্দ বাড়ছে। প্রস্তাবিত বাজেটে শিক্ষা খাতে মোট বরাদ্দ রাখা হয়েছে 95,644 কোটি টাকা। চলতি অর্থবছরের প্রস্তাবিত বাজেটে এ খাতে বরাদ্দ ছিল 94,710 কোটি টাকা। সেই হিসাবে শিক্ষায় বরাদ্দ বেড়েছে 935 কোটি টাকা। স্বাস্থ্য খাতেও বরাদ্দ কিছুটা বাড়ানো হয়েছে। প্রস্তাবিত বাজেটে স্বাস্থ্য খাতে 41,908 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। চলতি অর্থবছরে প্রস্তাবিত বাজেটে যার পরিমাণ ছিল 41,408 কোটি টাকা। সেই অনুযায়ী নতুন অর্থবছরে বরাদ্দ বেড়েছে 500 কোটি টাকা। অন্যদিকে জ্বালানি ও বিদ্যুৎ খাতে চলতি অর্থবছরের চেয়ে নতুন অর্থবছরে বরাদ্দ কমানো হয়েছে। 22,520 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব রাখা হয়েছে। চলতি অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বরাদ্দ ছিল 30,317 কোটি টাকা। সেই হিসাবে বরাদ্দ কমেছে 25.71%। পরিবহন ও যোগাযোগ খাতে 71,344 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। চলতি অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বরাদ্দ ছিল 82,918 কোটি টাকা। সেই দিক বিবেচনায় এবার বরাদ্দ কম রাখা হয়েছে। কৃষি খাতে 27,224 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। চলতি অর্থবছরের প্রস্তাবিত বাজেটে এ খাতে বরাদ্দ ছিল 27,214 কোটি টাকা, যার ফলে বরাদ্দ বাড়ছে 10,000 কোটি টাকা। এছাড়া সামাজিক নিরাপত্তা খাতে 1,16,731 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। পাশাপাশি এ কর্মসূচির আওতায় উপকারভোগীর সংখ্যা ও ভাতার পরিমাণও বাড়ছে। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। 2025-26 অর্থ বছরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 5,64,000 কোটি টাকা, যা জিডিপির 9%। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড আদায় করবে 4,99,000 কোটি টাকা, আর রাজস্ব বোর্ড বহির্ভূত কর ও আয় থেকে আসবে বাকি 65,000 কোটি টাকা। উচ্চ মূল্যস্ফীতির মধ্যে ব্যক্তি শ্রেণীর করদাতাদের করমুক্ত আয় সীমা আসছে অর্থ বছরের জন্য বাড়েনি। তবে 2026-27 অর্থ বছরের জন্য এই সীমা বাড়ানোর প্রস্তাব রাখা হয়েছে। মেজবাহ হাসানের রিপোর্ট। রাষ্ট্রের আভ্যন্তরীণ উৎস রাজস্ব বোর্ড থেকে 2025-26 অর্থ বছরে 4,99,000 কোটি টাকা আদায় করতে চায় সরকার, যার মধ্যে মূল্য সংযোজন কর থেকে সর্বোচ্চ 1,88,518 কোটি টাকা আসবে। আয়কর থেকে আদায় হবে 1,82,000 কোটি টাকা। বাকি অর্থ আসবে সম্পূরক আমদানি, রপ্তানি ও আবগারি শুল্ক থেকে। ব্যক্তিশ্রেণীর করদাতাদের করমুক্ত আয়ের সীমা আসছে অর্থ বছরের জন্য বাড়ানো না হলেও পরবর্তী 2 বছরের জন্য 25,000 টাকা বাড়িয়ে 3,75,000 টাকা প্রস্তাব করা হয়েছে। গেজেটভুক্ত জুলাই অভ্যুত্থানে নিহত ও আহত পরিবারদের জন্য করমুক্ত আয়ের সীমা 5,25,000 টাকা নির্ধারণ করা হয়েছে। তবে এবার নতুন করদাতাদের উৎসাহ দিতে ন্যূনতম করের পরিমাণ 1,000 টাকা করা হয়েছে। 2026-27 ও 2027-28 করবর্ষের কর হার ও সারচার্জ নির্ধারণ করা হয়েছে। ফলে করদাতাগণ 2025-26, 2026-27 এবং 2027-28 এই 3 কর বৎসরের জন্য প্রযোজ্য কর হার সম্পর্কে আগাম ধারণা লাভ করতে সক্ষম হবে। তবে প্রস্তাবিত ও পরবর্তী 2 বছরের কর হার পরবর্তী সরকার পরিবর্তন করতে পারবেন। কর্পোরেট কর হার বেশিরভাগ ক্ষেত্রে আগের মতোই রাখা হয়েছে, তবে পুঁজিবাজারের ক্ষেত্রে শর্ত সাপেক্ষে কর হার বদল আনার প্রস্তাব করা হয়েছে। পুঁজিবাজারে তালিকাভুক্ত হতে উৎসাহিত করার উদ্দেশ্যে কর হারের ব্যবধান 5% থেকে বাড়িয়ে 7.5% করা হয়েছে। পুনর্বিন্যাস করা হয়েছে ব্যাংক হিসাবের জন্য আবগারি শুল্ক আরোপের স্তর। 2025-26 অর্থ বছরে জাতীয় বাজেটে আবগারি শুল্কের সীমা বাড়িয়ে 1 লাখ থেকে 3 লাখ করার প্রস্তাব করা হয়েছে। বিগত বছরগুলোতে উচ্চাভিলাষী রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা দিয়ে তা পূরণ করতে ব্যর্থ হয় স্বৈরাচার আওয়ামী লীগ সরকার।
এমনকি সংস্কারের নানা রকম উদ্যোগ নিলেও তা ছিল শুধুমাত্র কাগজ কলমে। অভ্যুত্থানের পর সংস্কার কার্যক্রমের সাথে সমানতালে রাজস্ব আয় বৃদ্ধির মাধ্যমে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ অন্তর্বর্তীকালীন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। মিসবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা। বাজেটে গুণগত কোনো পরিবর্তন নেই, আর শিক্ষা, স্বাস্থ্য ও কৃষিতে বরাদ্দ কমানোয় উদ্বেগ প্রকাশ করেছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। আর ব্যবসায়ী সংগঠন ডিসিসিআই বলেছে ঘাটতি মেটাতে অতিরিক্ত ব্যাংক নির্ভরতা আশঙ্কাজনক। বিষয়টা যে দর্শন বাজেটের, যে এখানে বৈষম্যবিহীন এর কথা, সমাজের কথা বলা হয়েছে, সেইটার প্রেক্ষিতে সেটা উদ্দেশ্যটার সাথে বাস্তবে যে পদক্ষেপগুলি নেওয়া হয়েছে সব ক্ষেত্রে সেটা সাযুজ্যপূর্ণ হয় নাই। মূল্য সংযোজন করে প্রয়োজনীয় ইলেকট্রনিক্স পণ্য উৎপাদনের মূসক হার বৃদ্ধি করা হয়েছে এবং মোবাইল ফোন তৈরিতে ভ্যাট বাড়িয়ে 10% করা হয়েছে। প্রক্রিয়াজাত খাদ্যপণ্য উৎপাদনে ভ্যাটের হার 15% করা হয়েছে। এ সকল ভ্যাট বৃদ্ধির ফলে স্থানীয় শিল্প ঝুঁকিতে পড়বে বলে আমরা মনে করি। প্রস্তাবিত বাজেট আগের সরকারেরই ধারাবাহিকতা। এই বাজেটের মৌলিক বিষয়গুলোতে গলদ রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আর জামাত ইসলামের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, আগের বাজেটের তুলনায় প্রস্তাবিত বাজেটে উন্নতি হয়েছে বলে মনে করেন না তারা। অন্তর্বর্তীকালীন সরকারের বাজেট স্বভাবতই আমার প্রত্যাশা সীমিত। কারণ হচ্ছে অন্তর্বর্তী সরকারের একটা সীমাবদ্ধতা আছে। বিগত সরকার যেভাবে বাজেটের সাইজ বাড়াতে যে জায়গায় নিয়ে গেছে, সেটার সাথে বাংলাদেশের রাজস্ব আয়ের কোনো সম্পর্ক নেই। আমাদের রাজস্ব আয়ের সাথে আপনার বাজেটের সাইজের একটা সম্পৃক্ততা থাকা উচিত ছিল। আমি মনে করি সেটা হয়নি। আগের বাজেটেরগুলোর তুলনায় খুব বেশি ইমপ্রুভ করছে এটা আমাদের কাছে মনে হয়নি। তবে কোনো কোনো ক্ষেত্রে কিছুটা ডিফারেন্স আছে, যেমন বাড়তি বেহুদা খরচের ব্যাপারে, তারপরে বেশি অধিকতর ঘাটতি বাজেট সেটা, এগুলো এখানে একটু কম আছে। দ্রব্যমূল্যের ব্যাপারে যেটা বলেছেন, মনে হয় দ্রব্যমূল্য স্থিতিশীল হয়তো বা থাকতে পারে, কিন্তু দ্রব্যমূল্য কমবে কি না সে বিষয়টা বাজেট তো স্পষ্ট নয়। ঐকমত্য কমিশনের মাধ্যমে বাংলাদেশের প্রকৃত ভবিষ্যৎ রচনা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, সংস্কার নিয়ে দূরত্ব ঘুচিয়ে জুলাই সনদে আরও কিছু সংযোজন করাই সংলাপের উদ্দেশ্য। আর বিএনপি বলেছে, নির্বাচন ডিসেম্বরের পরে যাবার কারণ নেই। তবে জামাত ও এনসিপি নির্বাচনের সময় বেঁধে দেওয়ার পক্ষে নয়। হাসান মাহমুদের রিপোর্ট। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলের সাথে ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার বৈঠকের উদ্বোধনী বক্তব্যে প্রধান উপদেষ্টা ও ঐকমত্য কমিশনের সভাপতি ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, বিভক্তিকরণের রাজনীতি নয়, বরং ঐকমত্য তৈরির চেষ্টা হচ্ছে। প্রথম পর্বে আমরা কি করলাম, এটা যত কিছু ইস্যুস আছে, যত কিছু রিকমেন্ডেশন সুপারিশ আছে, তার মধ্যে কিভাবে আমরা একমত হলাম, কারা কোনটাতে একমত হলো। দ্বিতীয় পর্ব হলো অনেকগুলো বিষয় আছে কাছাকাছি এসে গেছি, আরেকটু হলে আমাদের তালিকাতে আরেকটা সুপারিশ যুক্ত হয় ওই ঐকমত্যের সুপারিশে। তো এই সুযোগ যেন আমরা হারিয়ে না ফেলি। বৈঠকে ঐকমত্য কমিশনের নেতৃবৃন্দের সাথে দীর্ঘ আলোচনায় অংশ নেয় বিএনপি, জামায়াত ও এনসিপির 3 সদস্যের প্রতিনিধি এবং বাকি দলগুলোর 1 জন করে প্রতিনিধি। মোট 30টি দল অংশ নেয় আলোচনায়। বৈঠক শেষে নেতারা জানান, অনেক বিষয়ে একমত হলেও কিছু বিষয়ে মতানৈক্য রয়েছে দলগুলোর। সংবিধান সংশোধনী ব্যতি রেখে অন্যান্য সকল সংশোধনী যেগুলো একমত হবে, সংস্কার প্রস্তাব, সেগুলো অর্ডিন্যান্সের মাধ্যমে, নির্বাহী আদেশের মাধ্যমে, অফিস আদেশের মাধ্যমে 1 মাসের ভিতরে বাস্তবায়ন করা সম্ভব, সেটা আমরা বুঝিয়ে দিয়েছি। সুতরাং নির্বাচন ডিসেম্বরের পরে যাওয়ার মতো একটিও কারণ উল্লেখ করার মতো নেই। ওনারা ডিসেম্বর থেকে এপ্রিলের ভিতরে যে কোনো সময় উনি নির্বাচন দেন, আমরা সেটা ব্যাপারে একমত আছি। আমরা অন্য দলের প্রতি অনুরোধ করেছি, কেউ যেন কোনো একটা পার্টিকুলার দিনক্ষণ নিয়ে খুব শক্ত না থাকে, রিজিড না থাকে। জুলাই সনদ সংস্কার, ফ্যাসিবাদের বিচার এবং নির্বাচন ইস্যুতে ঐকমত্য জরুরি বলে মত দলগুলোর। ভবিষ্যৎ বাংলাদেশের রূপরেখা, শাসন ব্যবস্থা পরিবর্তনের মৌলিক সংস্কারের রূপরেখা দেখতে পারবে সেই জুলাই সনদ হওয়ার পরে। একই সাথে আমরা তখন নির্বাচনের তারিখটি যাতে সরকার ঘোষণা করে, আমরা
সেই দাবি জানিয়েছে। সরকারের উদ্যোগ নিতে হবে যাতে করে রাজনৈতিক দল সহ সকল অংশীজনদের সাথে এই দূরত্ব এবং এই ধরনের কোনো রকম অনাস্থার জায়গা তৈরি না হয়। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। জেলা ও অতিরিক্ত জেলা জজ এবং সহকারী ও সিনিয়র সহকারী জজ সহ 253 জন বিচারককে বদলি করা হয়েছে। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সোমবার এ বিষয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করেছে। সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের 253 বিচারককে বর্তমান কর্মস্থল থেকে একযোগে এই বদলি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয়ের উপসচিব AFM গুলজার আহমেদ স্বাক্ষরিত আদেশে বলা হয়, এর মধ্যে 30 জন জেলা ও দায়রা জজকে বদলি করা হয়েছে। এছাড়া বদলির তালিকায় রয়েছে 38 জন অতিরিক্ত জেলা জজ এবং 162 জন সহকারী ও সিনিয়র সহকারী জজ। এর বাইরে 12 জনকে যুগ্ম জেলা জজ হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে। রাজধানীর শাহজাহানপুরে সড়ক দুর্ঘটনায় মতিঝিল থানার উপপুলিশ পরিদর্শক কামরুল ইসলাম নিহত হয়েছেন। সোমবার রাত 8:15টার দিকে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, SI কামরুল ইসলাম নিজের বাসা বাসাবো থেকে মোটরসাইকেলে মতিঝিল যাচ্ছিলেন। শাহজাহানপুর এলাকায় খিলগাঁও ফ্লাইওভারের ঢালে পৌঁছলে তাকে পেছন থেকে একটি বাস চাপা দেয়। পরে আহত অবস্থায় স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত পুলিশ সদস্যের বাড়ি নেত্রকোনায়। এই ঘটনায় বাসের চালককে আটক করেছে পুলিশ এবং শাহজাহানপুর থানায় আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। পুশিন করার পর লালমনিরহাটের পাটগ্রাম রেল স্টেশনে 2 ভারতীয় বৃদ্ধের সন্ধান মিলেছে। রাতে ভারতীয় লোকজন তাদের চিহ্নিত করে। তাদের একজন 74 বছর বয়সী ইউসুফ আলী দেশটির আসাম রাজ্যের জরং জেলার চেপাজা থানার বাসিন্দা, অপরজন 65 বছরের শামসুল হকের বাড়ি ওই রাজ্যের গোয়ালপাড়া জেলার বিজনী থানায়। বাংলা ভাষাভাষী 2 ভারতীয় জানান, গত 28শে মে অন্যদের সঙ্গে তাদের পুশিন করা হয়। পরে তারা লালমনিরহাট জেলার বিভিন্ন এলাকা ঘুরে পাটগ্রাম রেল স্টেশনে আশ্রয় নেন। রাতে পাটগ্রাম থানার ওসি মিজানুর রহমান জানান, বিজিবি এ বিষয়ে খোঁজ খবর নিয়ে তাদেরকে ফেরত পাঠাতে বিএসএফের পতাকা বৈঠকের আহ্বান জানাবে। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। আগামী শুক্রবার সংযুক্ত আরব আমিরাত সহ মধ্যপ্রাচ্যে উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা। কোরবানির ঈদ ঘিরে পশু কেনার প্রস্তুতিতে নিচ্ছেন স্থানীয়দের পাশাপাশি প্রবাসীও। আমিরাত থেকে মামুনুর রশিদের পাঠানো রিপোর্ট। বাংলাদেশের মতো আমিরাতেও জমে উঠেছে পশুর হাট। দুবাই, আবুধাবি, শারজা, আজমান সহ বিভিন্ন অঞ্চলের হাটে গরু, ছাগল, উট নিয়ে হাজির খামার ও স্থানীয় বিক্রেতারা। কিছু খামারে অনলাইনে পশু বুকিংয়ের সুবিধাও রাখা হয়েছে। পবিত্র ঈদুল আজহা সামনে রেখে সামর্থ্য অনুযায়ী কুরবানির পশু কিনতে স্থানীয়দের পাশাপাশি আমিরাতের নানা প্রান্ত থেকে ছুটে যাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরাও। কেউ কেউ দেশে পরিবারের জন্য অর্থ পাঠিয়ে কুরবানির আয়োজন করেন, আবার অনেকেই আমিরাতেই কুরবানি সম্পন্ন করেন। মাইকিংও করা হয় না, আবার অনেক পশু দেখেছি এখানে কিন্তু নাম ধরেও কিন্তু বিক্রয় করা হয় না, দেশে যেভাবে বিক্রয় করা হয়। তো এখানেও আসলে খুব বেশি মানে একদম পরিবার ছাড়া থাকলেও কিন্তু অনেকে কিন্তু আবার পরিবার নিয়েও কিন্তু কোরবানি করেন, আবার অনেকে কিন্তু আবার বন্ধু বান্ধব নিয়েও কিন্তু কোরবানি করে থাকে। বিভিন্ন দেশের মানুষ এখানে বসবাস করে, যার কারণে কিন্তু এই যে পশুর হাট প্রতিনিয়তই কিন্তু বেশ জমজমাট। একসঙ্গে গরু ও ছাগল কিনে মিলেমিশে কুরবানির আনন্দ উপভোগ করেন প্রবাসীরা। দেখছি আমরা একটা গরু কিনছি। বাংলাদেশে যদি করতে পারতেন তাহলে তো বাংলাদেশের মজা আর এখানের মজা রাত দিনে ডিফারেন্স। এদিকে ঈদ উপলক্ষে প্রবাসীরা বাংলাদেশে কুরবানি করতে পরিবারের কাছে রেমিটেন্স পাঠাচ্ছেন, যা অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলছে। আমরা প্রবাসী বহুত কষ্ট করে রৌদ্রে পুরা অনেক পরিশ্রমের মাধ্যমে বাংলাদেশে ঈদের 10 দিন আগেও কোরবানির টাকা পাঠাই। এনটিভি ইন্টারন্যাশনাল ডেস্ক। এই ছিল সকালের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTVর জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ধন্যবাদ সবাইকে।